করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। আজকে আমরা যে বিষয়টা পড়ছি এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের কোর্স কোড 24-3009। কোর্সের নাম হচ্ছে উদ্ভিদ প্রজনন, লেকচার নম্বর 11। আমার লেকচারের শিরোনাম হচ্ছে স্বপ্রজনন জনিত দুর্বলতা, ইনব্রিডিং আর ইনব্রিডিং ডিপ্রেশন। তোমাদের সাথে আছি আমি হ্যাপি বড়ুয়া, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আলোচনার শুরুতে আমরা দেখে নেই স্বপ্রজনন বা ইনব্রিডিং বলতে কি বোঝায়। ইনব্রিডিং বলতে বোঝায় পূর্বপুরুষ থেকে সম্বন্ধ যুক্ত একাধিক প্রতিশ্ব সমূহের মিলন। স্বপরাগী ফসলে প্রাকৃতিকভাবে স্বপ্রজনন হয়, কিন্তু পরপরাগী ফসলে নিয়ন্ত্রিতভাবে স্বপ্রজনন করানো হয়। এর ফলে কোনো জীব সমষ্টিতে হোমোজাইগোসিটি বৃদ্ধি পায় এবং আনুপাতিক হারে হেটারোজাইগোসিটি হ্রাস পায়। তাহলে আমরা এখানে বেশ কয়েকটা টার্ম আমরা এখানে পড়লাম। প্রথমটা হচ্ছে স্বপ্রজনন। স্বপ্রজনন মানে কি? যদি তোমরা স্বাভাবিক, যেটা তোমরা জানো, স্বপরাগায়ন মানে কি? স্বপরাগায়ন মানে হচ্ছে যদি কোনো ফুলের গর্ভমুণ্ডে একই ফুলের পরাগরেণু যদি এসে পরাগায়ন ঘটায় তখন তাকে বলা হয় স্বপরাগায়ন, এবং স্বপরাগায়নের ফলেই হচ্ছে স্বপ্রজনন। আবার একই উদ্ভিদের দুটা ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাকেও কিন্তু স্বপ্রজনন বলা হয়। এটাও কিন্তু এক ধরনের স্বপ্রজনন বা ইনব্রিডিং। এটাকে বলা হচ্ছে পূর্বপুরুষ থেকে সম্বন্ধযুক্ত প্রতিশ্ব। আচ্ছা, এবার আসো, স্বপরাগী ফসলে প্রাকৃতিকভাবে স্বপ্রজনন ঘটে আর পরপরাগী ফলে নিয়ন্ত্রিতভাবে স্বপ্রজনন করানো হয়। তোমরা যেহেতু আমার হাইব্রিডাইজেশন ক্লাসটা করেছো, আমার লেকচার নাম্বার 7 এ হাইব্রিডাইজেশনের উপর আমি ক্লাস দিয়েছিলাম। তো সেখানে তোমরা কিন্তু জানো যে পরপরাগী ফসলে কিভাবে নিয়ন্ত্রিতভাবে স্বপ্রজনন করানো হয়। যেমন তোমরা জানো যে বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন ধাপ আছে। ইমাস্কুলেশন করতে হয়, ইমাস্কুলেশন করে কোনো একটা উভয়লিঙ্গ ফুল থেকে তার পুংকেশরগুলোকে সরিয়ে ফেলতে হয়। আবার পুংবন্ধা লাইন তৈরি করা যায়। পুংবন্ধা লাইন তৈরি করলে সেই লাইনের যে সমস্ত উদ্ভিদ তাদের মধ্যে পুংকেশর উৎপন্ন হয় না। এগুলো হচ্ছে নিয়ন্ত্রিতভাবে। তো নিয়ন্ত্রিতভাবে পরপরাগী ফসলে স্বপ্রজনন করানো যায়, আবার স্বপরাগী ফলে প্রাকৃতিকভাবেই স্বপ্রজনন হয়। আচ্ছা, এর ফলে কি হচ্ছে? জীব সমষ্টিতে হোমোজাইগোসিটি বৃদ্ধি পায়। হোমোজাইগোসিটি, হেটারোজাইগোসিটি দুইটা শব্দ। হোমোজাইগোসিটি মানে কি? যদি সমসত্ব হয়। এই যে জীব সমষ্টি, এখানে যদি জিনের যে বিন্যাস এটা যদি সমসত্ব হয়, ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, স্মল এ স্মল এ, এটা হচ্ছে হোমোজাইগাস অবস্থা। আর হেটারোজাইগোসিটি মানে ক্যাপিটাল এ স্মল এ, মানে তাদের অ্যালিলগুলো যদি সমান না হয় তখন তাকে বলা হয় হেটারোজাইগোসিটি। তো বলা হচ্ছে কি স্বপ্রজননের ফলে হোমোজাইগোসিটি বৃদ্ধি পায়। এবার আসলে আমরা দেখি পরপরাগী ফসলে স্বপ্রজননের ফল। এক নম্বরে বলা হচ্ছে ঘাতক বা লিথাল এবং প্রায় ঘাতক সাব লিথাল অ্যালিল সমূহের বহিঃপ্রকাশ। এখানে দুইটা শব্দ, লিথাল এবং সাব লিথাল। লিথাল মানে হচ্ছে এমন ধরনের জিন যাদের উপস্থিতির কারণে যে জেনারেশনটা উৎপন্ন হয় তারা বাঁচে না। তাদের মধ্যে এমন কিছু জিনের বিন্যাস ঘটে যেই জিনের বিন্যাসের কারণে তাদের মধ্যে এমন কিছু তাদের উৎপাদক উৎপন্ন হয়, জিনের ক্রিয়ার ফলে এমন কিছু তাদের উৎপাদক উৎপন্ন হয় যার ফলে ওই জীবটি আর বাঁচে না। এটা বলা হয় লিথাল। সাবলিথাল মানে প্রায় ঘাতক। এই ধরনের অ্যালিল সমূহের বহিঃপ্রকাশ। এখন বহিঃপ্রকাশের বিষয়ে ফেনোটাইপ এবং জেনোটাইপ, এই দুটো বিষয় নিশ্চয় তোমরা জানো। জেনোটাইপ মানে হচ্ছে কি তার জিনগত বিন্যাস, আর ফেনোটাইপ মানে হচ্ছে জিনের বহিঃপ্রকাশ, এটাকে বলা হয় ফেনোটাইপ। এখন তোমরা জানো যে কোনো জিনের দুইটা অ্যালিল আছে, একটাকে বলা হয় প্রকট, একটাকে বলা হয় প্রচ্ছন্ন। প্রকট দুইটা বৈশিষ্ট্য যদি একসাথে হয় তাকে বলা হয় হোমোজাইগাস,
যে কোনো বৈশিষ্ট্য যদি হোমোজাইগাস অবস্থায় আসে তাহলে তাকে বলা হয় পিওর প্রকট, মানে তখন সে পিওরলি তখন সে তার বৈশিষ্ট্যটা প্রকাশ করে। আবার প্রকট যে জিনটা সে যদি কোনো প্রচ্ছন্ন জিনের সাথে থাকে তাহলেও কিন্তু প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের জন্য আর প্রকাশ পায় না। এখন পরপরাগী ফসলে হয় কি, যেহেতু এখানে বছরের পর বছর এখানে পরপরাগায়ন ঘটতে থাকে, তার ফলে হয় কি এখানে হেটারোজাইগোসিটির মাত্রা থাকে অনেক বেশি। তো হেটারোজাইগোসিটির মাত্রা যেহেতু বেশি, তাদের মধ্যে এই ঘাতক জিনগুলো প্রকাশ পাওয়ার সুযোগ পায় না। এখন এই ধরনের পরপরাগী ফসলে যদি স্বপ্রজনন করানো হয়, 7-8 বছর ধরে যদি কোনো উদ্ভিদের জাতের মধ্যে যদি স্বপ্রজনন করানো হয়, তখন দেখা যায় কি এদের মধ্যে যে জিনগুলো আছে তারা ধীরে 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 হোমোজাইগাস অবস্থায় চলে আসে। আর হোমোজাইগাস অবস্থায় যখন চলে আসে তখন তাদের মধ্যে যদি কোনো লিথাল জিন থাকে, ঘাতক জিন থাকে, তখন সেগুলোর প্রকাশ পায়। তো এইটা হচ্ছে স্বপ্রজননের একটা ফল। দ্বিতীয়ত হচ্ছে সতেজতা হ্রাস পায়। উদ্ভিদের মধ্যে যে স্বাভাবিক যে সতেজতা, ভিগার, এটা ধীরে ধীরে 7-8 বছর পরে এটা কিন্তু অনেক কমে যায়। 3 নম্বরে বলা হচ্ছে জনন ক্ষমতা হ্রাস পায়। জনন ক্ষমতা মানে তার পুংকেশরের মধ্যে পুংস্তবকের মধ্যে পুংরেণু উৎপাদনের ক্ষমতা, বা তার যে স্ত্রী কেশরটি আছে তার মধ্যে ডিম্বাণুর তার যে ফার্টিলিটি, এটাকে বলা হচ্ছে জনন ক্ষমতা, এটাও ধীরে ধীরে হ্রাস পায়। 4 নম্বর হচ্ছে হোমোজাইগোসিটি বৃদ্ধি পায়, এটা আমি একটু আগে বলেছি, হোমোজাইগোসিটি বৃদ্ধি পাওয়া। 5 নম্বর হচ্ছে জীব সমষ্টি বিভিন্ন সারিতে বিভক্ত হয়ে যায়। বিভিন্ন সারি বলতে, যেহেতু আমরা বলছি, বারবার বলছি যে পরপরাগী ফসলে স্বপ্রজননের ফলে হোমোজাইগোসিটি বৃদ্ধি পায়, তার মানে কি এদের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এরা সুস্পষ্টভাবে তাদের বৈশিষ্ট্যগুলো প্রকাশ করতে পারে। আর যেহেতু সুস্পষ্টভাবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, তাহলে তাদেরকে বিভিন্ন সারিতে তারা নিজেরাই বিভক্ত হয়ে যায় বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে। 6 নম্বর হচ্ছে ফলনশীলতা হ্রাস পায়। ফলনশীলতার সাথে সাথে এখানে কিন্তু আরো কিছু বৈশিষ্ট্য থাকে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ধীরে ধীরে হ্রাস পায়। যেমন আমি বলি, এখানে অনেক সময় দেখা যায় যে তাদের ক্লোরোফিল হীনতা দেখা যায়, অনেক উদ্ভিদের যাতে ক্লোরোফিল হীনতা, ক্লোরোফিল উৎপন্ন না হওয়া, মূলহীন চারা, ফুলের গঠনগত অস্বাভাবিকতা ইত্যাদি এই সমস্ত কারণে প্রকাশ পায়। 7 নম্বরে বলা হচ্ছে স্বপ্রজনন জনিত দুর্বলতা সৃষ্টি হয়। এই সবগুলো এখানে যা যা বলা হলো, এই সবগুলো মিলেই এটাকে বলা হচ্ছে স্বপ্রজনন জনিত দুর্বলতা। তো একটা পরপরাগী ফসলে যখন 7-8 বছর ধরে যদি স্বপরাগায়ন যদি করানো হয়, স্বপ্রজনন যদি করানো হয়, তখন সেক্ষেত্রে দেখা যাবে কি এদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো হ্রাস পাবে, সতেজতা হ্রাস পাবে, জনন ক্ষমতা হ্রাস পাবে, হোমোজাইগোসিটি বৃদ্ধি পাবে, এবং এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে কিন্তু একসাথে বলা হয় স্বপ্রজনন জনিত দুর্বলতা। আমরা এরপরে এটাকে একটু ভালোভাবে বুঝছি। স্বপ্রজনন জনিত দুর্বলতা বলতে কি বোঝায়? যখন কোনো হেটারোজাইগাস উদ্ভিদে স্বপ্রজননের ফলে সৃষ্ট জাতক সমূহের সবলতা এবং উর্বরতা হ্রাস পায়, তখন জাতক সমূহের এই অবস্থাকে স্বপ্রজনন জনিত দুর্বলতা বলে। এটা আমরা এর আগের স্লাইডে পড়ে আসলাম, তাই না? এরপরে বলা হচ্ছে কি F1 সংকর উদ্ভিদের সংকর প্রাবল্যের জন্য দায়ী জিনগুলো F2 জনুতে পৃথককৃত এবং পুনর্বিন্যাসকৃত হওয়াতে F2 জাতকে 50% হোমোজাইগাস আসে এবং পরবর্তী জনুতে একই মাত্রায় তা বৃদ্ধি পাওয়াতে স্বপ্রজনন জনিত দুর্বলতা দেখা যায়। এখন F1 উদ্ভিদে সংকর প্রাবল্য সৃষ্টি হয়। সংকর প্রাবল্য বলতে বোঝায় যখন রিসেসিভ বা প্রচ্ছন্ন জিনগুলোর কারণে, যখন প্রকট জিনগুলোর কারণে যখন প্রকাশ পায় না, তখন এক ধরনের বিশেষ ধরনের উর্বরতা এবং তার সতেজতা, এক ধরনের বিশেষ ধরনের পরিবর্তন দেখা যায়। এটাকে বলা হয় সংকর প্রাবল্য, হাইব্রিড ভিগার বা হেটেরোসিস। এটা আমরা পরবর্তী ক্লাসটায় আমরা পড়ব। F1 এ এই সংকর প্রাবল্যটা দেখা যায়, কিন্তু পরের প্রজন্মে যেহেতু F2 থেকে পরবর্তী প্রত্যেকবারে যখন স্বপ্রজনন করানো হয়, তখন কি হয়, জিনগুলো সেগ্রিগেট হয়ে যায়, তারা পরস্পর পৃথকীকৃত হয়ে যায় এবং
পৃথক পৃথক হতে কি দেখা যায় যে প্রত্যেক জনুতে 50% আগের হোমোজাইগাস আসে এবং বাকিটা আসে, এবং পরবর্তী প্রত্যেক জনুতে এটা ধীরে ধীরে এই হোমোজাইগোসিটি বাড়তে থাকে এবং হেটারোজাইগোসিটি কমতে থাকে। এইটাকে বলা হচ্ছে স্বপ্রজনন জনিত দুর্বলতা। এবার আমরা দেখি স্বপ্রজনন জনিত দুর্বলতার প্রভাব, যেটা আমরা এর আগে পড়লাম স্বপ্রজননের প্রভাব, সেটাই স্বপ্রজনন জনিত দুর্বলতার প্রভাব। এখানে আমরা কি কি পেলাম? ঘাতক এবং উপঘাতক জিনের প্রকাশ, সবলতা এবং ফলন হ্রাস, উর্বরতা হ্রাস, হ্যাঁ, হোমোজাইগোসিটি বৃদ্ধি পাওয়া, পপুলেশনে আলাদা সারি পৃথকীকরণ, এগুলো হচ্ছে স্বপ্রজনন জনিত দুর্বলতার প্রভাব। এবার আসো স্বপ্রজনন জনিত দুর্বলতার মাত্রা। মাত্রা বলতে আমরা বুঝি কি? যে কোনো কিছু মাত্রা, হাই, মিডিয়াম, লো, বা উচ্চ, মাঝারি, নিম্ন, এটা হচ্ছে মাত্রা। তো স্বপ্রজনন জনিত দুর্বলতার মাত্রা বলতে কি বোঝানো হচ্ছে? স্বপ্রজনন জনিত দুর্বলতার মাত্রা বিভিন্ন ফসলে বিভিন্ন রকম হয়। দেখা গেছে ত্রিমুখী, থ্রি-ওয়ে বা দ্বিতয় বা ডাবল ক্রস বা আন্তর্জাত সংকরায়নের ফলে সৃষ্ট সংকর অপেক্ষা একক ক্রস বা সিঙ্গেল ক্রস সংকরায়নের ফলে সৃষ্ট সংকরে স্বপ্রজনন জনিত দুর্বলতার মাত্রা বেশি। এর থেকে বোঝা যায় সংকীর্ণ কৌলিক গঠন সম্পন্ন গাছগুলোতে স্বপ্রজনন জনিত দুর্বলতা সর্বাধিক এবং প্রশস্ত কৌলিক গঠন সম্পন্ন গাছগুলোতে তা সর্বনিম্ন। তো তোমরা সংকরায়নের ক্লাসটায় তোমরা পড়েছো বিভিন্ন রকম সংকরায়নের তোমরা প্রকারভেদ তোমরা পড়েছিলে। এখানে ত্রিমুখী বা থ্রি-ওয়ে সংকরায়ন মানে নিশ্চয় তোমাদের মনে আছে, এ এবং বি কে প্রথমত ক্রস করে এ বি পাওয়া গেল। এ বি এর সাথে যদি সি কে যদি ক্রস করানো হয়, এ বি সি তিনটা জাত বা তিনটা স্ট্রেইন। এখন এ এবং বি কে সংকরায়ন করানোর মাধ্যমে আমরা এ বি পেলাম, আবার এ বি কে আবার করলাম কি আমরা সি এর সাথে ক্রস করলাম, এর ফলে আমরা পেলাম এ বি সি। এটাকে বলা হচ্ছে থ্রি-ওয়ে সংকরায়ন। ডাবল ক্রস মানে তোমরা জানো এ এবং বি কে সংকরায়ন করে আমরা পেলাম এ বি, সি এবং ডি কে সংকরায়ন করে আমরা পেলাম সি ডি। এখন এ বি আর সি ডি কে যদি আমরা সংকরায়ন করি আমরা পাবো এ বি সি ডি। তাহলে এটাকে বলা হচ্ছে ডাবল ক্রস। আন্তর্জাত সংকরায়ন, দুইটা জাতের মধ্যে যদি সংকরায়ন করানো হয়, এই ধরনের যে সংকরায়ন, এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, এই ধরনের যে সংকরায়ন এখানে কি বিভিন্ন জিন এখানে এক জায়গায় হচ্ছে, এখানে বিভিন্ন অ্যালিল এক জায়গায় হচ্ছে, সে কারণে এখানে বিভিন্ন বৈশিষ্ট্য আসার কারণে এটাকে বলা হয় প্রশস্ত কৌলিক বৈশিষ্ট্য বা প্রশস্ত কৌলিক গঠন। যেহেতু এখানে জেনেটিক ভ্যারিয়েশন অনেক বেশি, এই ধরনের বৈশিষ্ট্যের কারণে এই ধরনের উদ্ভিদে যেখানে এই ধরনের সংকর করানো হয় সেসব উদ্ভিদে স্বপ্রজনন জনিত দুর্বলতার মাত্রা থাকে অনেক কম। আবার যেখানে সিঙ্গেল ক্রস করানো হয়, এ এবং বি দুইটা উদ্ভিদের মধ্যে সংকরায়ন করানো হলো এবং তাদের সংকর পাওয়া গেল এ বি, তাদের মধ্যে কিন্তু জেনেটিক ভ্যারিয়েবিলিটি অপেক্ষাকৃত কম। তাদের মধ্যে এই যে কৌলিক গঠন হচ্ছে সংকীর্ণ, এবং বলা হচ্ছে কি এই ধরনের সংকীর্ণ গঠন বিশিষ্ট যে সমস্ত উদ্ভিদ তাদের মধ্যে স্বপ্রজনন জনিত দুর্বলতার মাত্রা এখানে হচ্ছে সর্বাধিক বা সবচেয়ে বেশি। আচ্ছা, পরেরটাতে যাই। স্বপ্রজনন জনিত দুর্বলতার মাত্রা 4 ধরনের হয়ে থাকে। উচ্চ স্বপ্রজনন জনিত দুর্বলতা, মাঝারি স্বপ্রজনন জনিত দুর্বলতা, নিম্ন স্বপ্রজনন জনিত দুর্বলতা, আর হচ্ছে কি শূন্য স্বপ্রজনন জনিত দুর্বলতা। 4টা মাত্রা, উচ্চ, মাঝারি, নিম্ন আর শূন্য। এবার আমরা দেখি উচ্চ স্বপ্রজনন জনিত দুর্বলতা বলতে কি বোঝায়। আলফালফা, গাজর ইত্যাদি ফসলে আন্তঃপ্রজননের ফলে বিভিন্ন ঘাতক বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং অধিকাংশ গাছই মারা যায়। 3-4 জনু পরে উর্বরতা এবং সতেজতা এতটাই হ্রাস পায় যে বংশ রক্ষা করাই কঠিন হয়ে যায়। এই ধরনের স্বপ্রজনন সারিগুলোতে মুক্তপরাগী জাতগুলোর তুলনায় 25% ফলন কম হয়। উচ্চ স্বপ্রজনন জনিত দুর্বলতা মানে হচ্ছে কি যেখানে এই ধরনের জাতগুলো এখানে বারবার স্বপ্রজনন করার ফলে তার 3-4 জনের পর তাদের উর্বরতা এবং সতেজতা এতটাই হ্রাস পায় যে বংশ রক্ষা করাই কঠিন হয়ে যায়। দ্বিতীয়ত আমরা দেখি মাঝারি স্বপ্রজনন জনিত দুর্বলতা। ভুট্টা, জোয়ার, বাজরা ইত্যাদি ফসলে মাঝারি ধরনের দুর্বলতা দেখা যায়।
স্বপরাগায়নের ফলে এসব ফসলের জাতক সমূহে ঘাতক এবং প্রায় ঘাতক জিনের হোমোজাইগোসিটির জন্য এরা যথেষ্ট দুর্বল হয়ে পড়ে এবং উর্বরতা হ্রাস পায় বলে বহু সারি নষ্ট হয়ে যায়। এদের ফলনের মাত্রা মুক্ত পরাগী জাতের ফলনের 50%। ঠিক আছে, এখানে এদের মধ্যে ঘাতক এবং প্রায়ঘাতক জিনের হোমোজাইগোসিটি দেখা যায় এবং এখানে মুক্ত পরাগী জাতের ফলনে এখানে 50% ফলন পাওয়া যায়। নিম্ন স্বপ্রজনন জনিত দুর্বলতাটা কি? পেঁয়াজ, সূর্যমুখী, তুলা, রাই, লাউ জাতীয় ফসলে নিম্ন স্বপ্রজনন জনিত দুর্বলতা দেখা যায়। অল্প কিছু গাছে ঘাতক এবং প্রায়ঘাতক বৈশিষ্ট্যসমূহ দেখা যায়। গাছের সতেজতা, ফলনশীলতা, উর্বরতার উপর প্রভাব অত্যন্ত কম। এটাকে বলা হচ্ছে নিম্ন স্বপ্রজনন জনিত দুর্বলতা। আর হচ্ছে শূন্য স্বপ্রজনন জনিত দুর্বলতা। শূন্য কেন বা শূন্য কখন? কোন কোন পরপরাগী গাছে এবং সকল স্বপরাগী গাছে স্বপ্রজননের ফলে কোন রকম দুর্বলতা লক্ষ্য করা যায় না। এটাকে বলা হচ্ছে শূন্য স্বপ্রজনন জনিত দুর্বলতা। কোন কোন পরপরাগী গাছে কোন ধরনের দুর্বলতা দেখা যাবে না, আর স্বপরাগী গাছেও কোনো দুর্বলতা দেখা যাবে না। এটার পিছনে অবশ্যই কোনো কারণ আছে, সেটা আমরা দেখব একটু পরে। এবার আমরা দেখি স্বপ্রজনন জনিত দুর্বলতার কারণ কেন, কোথাও কেন বেশি বা কোথাও কেন কম। পরপরাগী ফসলের প্রচ্ছন্ন এবং ঘাতক জিন সমূহের জেনেটিক হোমোজাইগোসিটি সৃষ্টি হলে স্বপ্রজনন জনিত দুর্বলতা দেখা যাবে। জেনেটিক হোমোজাইগোসিটি মানে কি? ওই যে বললাম জিনগুলো সমসত্ব হওয়া। পরপরাগী ফসলে কি হবে? প্রচ্ছন্ন যে জিনগুলো যারা নরমালি যারা ডমিনেন্ট জিনের কারণে বা প্রকট বৈশিষ্ট্যের কারণে যারা প্রকাশিত হতে পারে না, তারাই হোমোজাইগোটিক অবস্থায় তারা কিন্তু তাদের লক্ষণ প্রকাশ পায়। আবার ঘাতক জিনগুলো কি একই রকম। ঘাতক যে জিনগুলো আছে তারাও ডমিনেন্ট জিনের কারণে তারা নরমালি প্রকাশ পায় না, কিন্তু যখনই স্বপ্রজনন করানো হলো, 3-4টা স্বপ্রজনন করার পরে দেখা যাবে কি তাদের ঘাতক জিনগুলো হোমোজাইগোটিক অবস্থায় আসবে। এটাকে বলা হচ্ছে জেনেটিক হোমোজাইগোসিটি। আর এই যে প্রচ্ছন্ন এবং ঘাতক জিন, এটাকে বলা হয় জেনেটিক লোড। হ্যাঁ, এটাকে বলা হয় জেনেটিক লোড। এই জেনেটিক লোড যখন হোমোজাইগোটিক অবস্থায় আসবে তখন স্বপ্রজনন জনিত দুর্বলতা দেখা যাবে। 2 নম্বরে বলা হচ্ছে কি স্বপরাগী ফসলের প্রাকৃতিক নির্বাচনের সাথে সাথে ক্ষতিকর এবং অবাঞ্ছিত জিনগুলো বা জেনেটিক লোড বিলুপ্ত হয়ে যায়। প্রাকৃতিক নির্বাচন মানে নিশ্চয় তোমরা জানো, প্রাকৃতিক নির্বাচন মানে যখন প্রাকৃতিকভাবে কোনো একটা উদ্ভিদ যখন বিলুপ্ত হয়ে যাবে, কোনো একটা জীব যখন এই প্রচ্ছন্ন বা ঘাতক জিনগুলো প্রকাশিত হওয়ার কারণে যখন প্রাকৃতিকভাবে যখন এই প্রকৃতি থেকে যখন সরে যাবে, তখন এরা কি হয়? এই জেনেটিক লোড প্রাকৃতিকভাবেই এরা বিলুপ্ত হয়ে যায়। ফলে এক্ষেত্রে কোনো স্বপ্রজনন জনিত দুর্বলতার সৃষ্টি হওয়ার সুযোগ পায় না। স্বপরাগী উদ্ভিদের এইরূপ কৌলিক সংগঠনকে বলা হয় হোমোজাইগাস ব্যালেন্স। তাহলে প্রাকৃতিকভাবে এখানে স্বপ্রজনন ঘটছে, স্বপ্রজনন ঘটতে ঘটতে একটা সময় তাদের লিথাল জিনগুলো সবগুলোই তার জেনেটিক যে বিন্যাস সেখান থেকে লিথাল জিনগুলো বিলুপ্ত হয়ে যায়। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় হোমোজাইগাস ব্যালেন্স। এবারে দেখো যৌনক্রমে স্বপ্রজননের পরিণতি। যৌনক্রম মানে কি? কোনো একটা জীবের বংশধর, এই বংশধরে যদি বারবার স্বপ্রজনন করানো হয় তাহলে তার পরিণতি কি হবে? S0 মানে সেলফিং 0। সেলফিং প্রথম যে যৌনটা, এখানে সেলফিং ছিল না, এটা হচ্ছে একটা হেটারোজাইগাস জীব, ক্যাপিটাল এ স্মল এ। হেটারোজাইগাস মানে কি? এটা কি একটা পরপরাগী উদ্ভিদ যার মধ্যে ছিল ক্যাপিটাল এ স্মল এ, বা যেখানে সেলফিং ছিল না। S1 মানে সেলফিং 1। এখানে স্বপ্রজনন করানো হলো প্রথম বছর, আমরা কি পেলাম? 25% ক্যাপিটাল এ হোমোজাইগাস হলো, 25% স্মল এ এটা 25% হোমোজাইগাস হলো, প্রচ্ছন্ন হোমোজাইগাস 25%। আবার হেটারোজাইগাস ক্যাপিটাল এ স্মল এ এটা পেলাম 50%। ঠিক আছে, এখানে 25% প্রকট হোমোজাইগাস, 25% প্রচ্ছন্ন হোমোজাইগাস, আর হেটারোজাইগাস পেলাম 50%। এই হোমোজাইগাস দুটো আলাদা
সরে গেল। এইবারে এই যে হেটারোজাইগাস, এটার মধ্যে আবার স্বপ্রজনন করানো হলো। স্বপ্রজনন যদি করানো হয় তাহলে কি পাই? এর অর্ধেক 12.5% প্রকট, 12.5% প্রচ্ছন্ন হোমোজাইগাস, আর এই 25% হচ্ছে হেটারোজাইগাস। মানে কি এর জাস্ট অর্ধেক চলে আসে হেটারোজাইগাসে, অর্ধেক চলে যায়, তার 25% চলে যায় প্রকট হোমোজাইগাসে, তার 25% চলে যায় প্রচ্ছন্ন হোমোজাইগাসে। তাহলে এই যে এখান থেকে দ্বিতীয় বছরে আমি পেলাম 25%, এটা কমে হেটারোজাইগোসিটি কমে, এখানে হেটারোজাইগোসিটি ছিল 100%। S1 এ প্রথম যে স্বপ্রজনন, সেখানে দেখা গেল তার হেটারোজাইগোসিটি হয়ে গেছে 50%। পরের বছর হেটারোজাইগোসিটি হয়ে গেছে 25%। এর পরের বছর আমি যখন আবার তাকে স্বপ্রজনন করলাম S3 তে, মানে সেলফিং 3, এখানে আমি কি পেলাম? তার হেটারোজাইগোসিটি হয়ে গেছে 12.5%, আর বাকিটা চলে গেছে এই হোমোজাইগোসিটিতে, যেখানে 6.25% ক্যাপিটালে 6.25% স্মলে। এটা ভুল আসছে, এটা হবে ক্যাপিটালে, এটা হবে স্মলে 6.25%। আচ্ছা, এবারে দেখো এখানে একটা ব্যাপার, এখানে ছিল 25%, S2 এর যে 12.5%, এটাও এটার সাথে যোগ হয়ে এখানে আমার প্রকট হোমোজাইগাস আমি পাচ্ছি 37.5%। একইভাবে প্রচ্ছন্ন হোমোজাইগাস এখানে হয়ে গেছে 37.5%, কিন্তু এখানে হেটারোজাইগাস কিন্তু 12.5%। পরের বছর S4 এ আমি আবার তাকে সেলফিং করলাম, এখানে হেটারোজাইগোসিটি হয়ে গেল 6.25%। প্রত্যেকবার এটা হয়ে যাবে অর্ধেক, আর বাকিটা চলে যাবে হোমোজাইগোসিটিতে। তাহলে 12.5% যেটা ছিল সেখান থেকে কমে এটা হয়ে গেল 6.25% তার হেটারোজাইগোসিটি, বাকিটা চলে গেল প্রকট হোমোজাইগাস, প্রচ্ছন্ন হোমোজাইগাস। প্রকট হোমোজাইগাস প্রথমে আমি যাকে পেয়েছিলাম, প্রথম যে পার্সেন্টেজ, তার সাথে যখন এই অংশটাকে যোগ হয়ে যাবে, পরের বছরে এটা হয়ে যাবে 46.875%। একইভাবে প্রচ্ছন্ন হোমোজাইগাস পরের বছর হয়ে যাবে 46.875%। আর 6.25% যে ছিল, যে অংশটা ছিল, তাকে যখন আবার সেলফিং করানো হলো, এটা পাওয়া গেল 3.125%। তার মানে এখানে স্পষ্ট যে কোনো একটা উদ্ভিদের জাতে যদি বারবার স্বপ্রজনন করানো হয়, তাহলে দেখা যায় 5 বছর তাকে সেলফিং করানোর পরে পঞ্চম বছরে গিয়ে তার হেটারোজাইগোসিটি মাত্রা অনেক কমতে থাকে, আর তার হোমোজাইগোসিটি মাত্রা বাড়তেই থাকে। ঠিক আছে, তাহলে হোমোজাইগোসিটির মাত্রা বাড়ছে আর হেটারোজাইগোসিটির মাত্রা কমছে। তো যখন এই প্রকট বৈশিষ্ট্যগুলো যখন প্রকাশ পাচ্ছে, তখন তার মধ্যে কিন্তু যে সমস্ত বৈশিষ্ট্যগুলো হিডেন ছিল, সেই হিডেন বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রকাশ পায়। লুকানো যে বৈশিষ্ট্যগুলো ছিল, এটা সবাই প্রকাশ পায়। লিথাল বা ঘাতক যে জিনগুলো ছিল, তারাও প্রকাশ পায়। এখান থেকে ঘাতক জিনগুলো যারা ছিল, তারা ধীরে ধীরে প্রকাশ পাবে এবং বিলুপ্ত হবে, তাদেরকে সরিয়ে ফেলা হবে, এবং বাকি যারা আছে তাদেরকে সংগ্রহ করা হবে। আচ্ছা, এটাকে যদি পরের বছর আবার যদি স্বপ্রজনন করানো হয়, তাহলে নিশ্চয়ই পাওয়া যাবে এখান থেকে 1.5 something%। তাহলে এইভাবে ধীরে ধীরে তার হেটারোজাইগোসিটি একেবারেই নগণ্য পর্যায়ে চলে যাবে, আর হোমোজাইগোসিটি বাড়তেই থাকবে। তো এইভাবে কিছু হোমোজাইগাস লাইন তৈরি হয়। এই লাইনগুলোকে বলা হয় ইনব্রেড বা ইনব্রিডিং লাইন। এটা তোমাদের মনে রাখতে হবে। এটা তোমরা বারবার, তোমরা যখন সংকরায়নের বা উদ্ভিদ প্রজননের বিভিন্ন চ্যাপ্টারে তোমরা বারবার পাবে সহজাত সারি বা ইনব্রিড লাইন বা ইনব্রিডিং লাইন। এগুলো হচ্ছে এই হোমোজাইগাস যে লাইনগুলো আমি পেলাম, এরাই হচ্ছে আমার জন্য সহজাত সারি বা ইনব্রিড লাইন। এবং এরা আমার জন্য ইম্পর্টেন্ট কেন? কারণ এদেরকে কিন্তু আমি বিভিন্ন সময় আমি সংকরায়নে কাজে লাগাবো। ধরো ইনব্রিড লাইন 1, ইনব্রিড লাইন 2 এর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো আমি আমার সংকরে চাই। তাহলে যেহেতু এটা একটা পিওর লাইন, তাহলে এই দুটাকে যদি আমি সংকর করতে পারি, তাহলে দেখা যাবে কি তাদের এই সংকরায়নের ফলে
আমি আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন একটা জাত আমি পাবো। তো সেই কারণে এই স্বপ্রজনন কিন্তু উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বারবার এই স্বপ্রজনন করানোর মাধ্যমে এই হোমোজাইগাস লাইনগুলো উৎপন্ন হয়, উদ্ভিদের জাতের মধ্যে হেটারোজাইগোসিটি কমতে থাকে, হোমোজাইগোসিটি বাড়তে থাকে। এটা হচ্ছে একটা ভুট্টা লাইন, প্ল্যান্ট উইথ রেজিস্ট্যান্স টু ডিজিজ এ এন্ড বি। এই যে উদ্ভিদটা, ভুট্টার যে জাতটা, এটা এ এবং বি নামক দুইটা রোগ প্রতিরোধী জাত। আচ্ছা, এটা হচ্ছে প্ল্যান্ট উইথ রেজিস্ট্যান্স টু ডিজিজ সি। এই যে জাতটা, এটা হচ্ছে আরেকটা রোগের ডিজিজ সি এর প্রতিরোধক একটা জাত, মানে এদের মধ্যে এই রোগটা হয় না। এদের মধ্যে ইনব্রিড করা হলো, স্বপ্রজনন করানো হলো, তারপর সেখান থেকে রেজিস্ট্যান্স মানে রোগ প্রতিরোধী জাতটাকে আলাদা করে নেওয়া হলো। এখান থেকেও তাদের ইনব্রিড লাইন তৈরি করা হলো এবং সেখান থেকে রোগ প্রতিরোধী জাতের লাইনটাকে আলাদা করা হলো। এইবারে করা হলো কি, inbred parental line 1 resistant to disease A and B not thriving, inbred parental line 1 resistant to disease C not thriving। আচ্ছা, এই যে দুটো জাত আমরা পেলাম, এদের মধ্যে আমি এবার সংকরায়ন করলাম এবং F1 যে হাইব্রিড আমি পেলাম প্রথম জন্মতে, সেটা হয়ে যাবে কি রেজিস্ট্যান্ট টু ডিজিজেস A, B and C thriving। এটা এই যে তিনটা রোগ, এই তিনটা রোগের প্রতি এরা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, এবং এই যে জাতটা, এই জাতটা হচ্ছে এই তিনটা জাতের এই তিনটা রোগ এই জাতের মধ্যে হয় না। এইভাবে কিন্তু শুধুমাত্র ভুট্টা না, বিভিন্ন ফসলের মধ্যে কিন্তু এই ধরনের ইনব্রেড লাইন বা সহজাত সারি তৈরি করা হয়, এবং সহজাত সারি তৈরি করে তাদের বৈশিষ্ট্যগুলো যেহেতু আলাদা করে ফেলা যায়, তখন এই ধরনের লাইনগুলোর মধ্যে সংকরায়নের মাধ্যমে হাইব্রিড ভিগার পাওয়া যায়, বা কি বলা যায় এটাকে, সংকর সাবল্য পাওয়া যায়। এখানে অস্বাভাবিক ফলন বা অনেকগুলো বৈশিষ্ট্য এর মধ্যে এক জায়গায় নিয়ে আসা যায়। এই যে বিষয়টা, এটাই ইনব্রিড সারি তৈরির একটা তার প্রয়োগ। এখানে একটা লাইন দেখা যাচ্ছে, ভুট্টার একটা লাইন, ইনব্রিডিং ডিপ্রেশন। এখানে কি হচ্ছে, historically 7+ generations of self pollination were needed to create new inbred lines। এখানে বলা হচ্ছে কি 7টা বা 7টার চেয়ে বেশি জেনারেশন লাগে, মানে 7 বছর বা এর বেশি সময় লাগে যদি কোনো উদ্ভিদকে যদি সেলফ পলিনেশন করানো হয়, স্বপ্রজনন করানো হয়, তখন দেখা যায় একটা ইনব্রেড লাইন পাওয়া যায়। আর এখানে দেখো ধীরে ধীরে এদের সতেজতা, তাদের আকার আকৃতি সবকিছুই ধীরে ধীরে কমতে কমতে এই 7ম বছরে এসে, এটা কিন্তু প্রথম বছর যা ছিল 7ম বছরে কিন্তু তা অনেকাংশেই কমে গেছে। এবং এই যে ঘটনাটা, এটাকে বলা হচ্ছে ইনব্রিডিং ডিপ্রেশন। এবারটা আমরা মজার ছবি দেখি। এটা হচ্ছে ইউরোপিয়ান রয়্যাল ফ্যামিলির যে সদস্যরা, তাদের অয়েল পেন্টিং, এবং এই অয়েল পেন্টিং এ দেখা যায় যে তাদের যে জেনারেশন বাই জেনারেশন, তাদের মধ্যে দেখা যায় একটা বিশেষ ধরনের একটি বৈশিষ্ট্য, হ্যাবসবার্গ জ। তাদের যে জ, যে চোয়ালের এই অংশটা তাদের একটা লিথাল জিনের কারণে এই যে অংশটা, এটা অন্যভাবে ডেভেলপড। এবং দেখা যায় কি, এই যে রয়্যাল যে ফ্যামিলি, তারা তাদের রয়্যাল যে তার আভিজাত্যের যে বিষয়টা, সেটা ধরে রাখার জন্য তারা করতো কি, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই তারা বিয়ে দিত। যেহেতু তাদের বৈশিষ্ট্যগুলো তারা নিজেদের মধ্যে সংরক্ষণ করতে চায়, তারা করতো কি, নিজেদের ক্লোজ আত্মীয়ের মধ্যে তারা ছেলে মেয়েদের বিয়ে দিত। এবং এটার কারণে হয়ে গেছে কি, এই যে এদের এই ফ্যামিলির যে লিথাল জিনগুলো ছিল, এরা সব হোমোজাইগাস হতে থাকে, এবং হোমোজাইগাস অবস্থায় আস্তে আস্তে একটা সময়ে তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখা গেল, এবং দেখা গেল যে তাদের যে চোয়ালের এই অংশটা তাদের এরকম, বা আমি আরো অনেক ছবি পেয়েছিলাম কিন্তু আমি এখানে আনি নাই। অনেক সময় চেহারার মধ্যে কিছু
বৈসাদৃশ্য আসে, কিছু অ্যাবনর্মালিটি আসে। আবার একটা সময় দেখা গেছে কি তাদের তাদের আয়ু অনেক কম, খুব তাড়াতাড়ি মারা যাচ্ছে। এবং এই যে বিষয়টা, এটা নিয়ে গবেষণা করতে গিয়ে দেখা গেছে যে এখানে রয়্যাল ফ্যামিলিতে যেটা ঘটেছে এটা হচ্ছে ইনব্রিডিং এর ফলাফল। যেহেতু আত্মীয় প্রজনকের মধ্যে এখানে বারবার আত্মীয় প্রজনকের মধ্যে মেটিং হচ্ছে। এখানে একই আমরা প্রথমেই আমরা পড়েছিলাম, স্বপ্রজনন মানে কি, যখন কোনো একটা একই পূর্বপুরুষ থেকে উৎপন্ন যে জাতক, এই জাতক সমূহের মধ্যে যদি সংকরায়ন হয় তখন তাকে আমরা বলছি ইনব্রিডিং। আর ইনব্রিডিং এর ফলে যখন অনেক বছর ধরে ইনব্রিডিং হতে থাকে তখন যে বৈশিষ্ট্য দেখা যায় তাকে বলা হয় ইনব্রিডিং ডিপ্রেশন। তো এখানে যেটা ঘটেছে এটা কিন্তু ইনব্রিডিং ডিপ্রেশন, এবং শেষ পর্যায়ে রয়্যাল ফ্যামিলির শেষ বংশধর কিন্তু অনেক কম আয়ু পায়। মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম অনেকগুলো ব্যাপার আছে যেগুলো এরকম কাছাকাছি আত্মীয়ের মধ্যে বিয়ে দিলে অনেক অনেক ধর্মে মানা আছে, বা অনেকগুলো সংস্কৃতিতে আমাদের দেশেও বিভিন্ন কালচারে কিন্তু এই বিষয়টা মানা করে দেওয়া আছে। হ্যাঁ, এটা আমি প্রাসঙ্গিক বলে আমি এই উদাহরণটা তোমাদের কাছে নিয়ে আসলাম। এবার আসো আমরা দেখি হেটেরোসিস এবং স্বপ্রজনন জনিত দুর্বলতার পার্থক্য। হেটেরোসিস তোমরা নেক্সট ক্লাসে তোমরা পাবে, এটা প্রায় পরীক্ষাতে দেওয়া হয়। স্বপ্রজনন জনিত দুর্বলতা বলতে কি বোঝো, স্বপ্রজনন জনিত দুর্বলতার মাত্রা বা এর ফল কি, হেটেরোসিসের সাথে স্বপ্রজনন জনিত দুর্বলতার পার্থক্য। তো এখানে তোমরা একটু দেখো, হেটেরোসিস মানে হচ্ছে দুটি ভিন্ন প্রজনকের সংকরায়নের ফলে সৃষ্ট F1 জাতক সমূহ প্রজনকের চেয়ে উৎকৃষ্ট বা নিকৃষ্ট হলে তখন তাকে বলা হবে হেটেরোসিস। আর স্বপ্রজনন জনিত দুর্বলতা কি, কোন হেটেরোজাইগাস উদ্ভিদে স্বপ্রজননের ফলে সৃষ্ট F1 জাতক সমূহ প্রজনকের চেয়ে নিকৃষ্ট হলে তখন তাকে বলা হবে স্বপ্রজনন জনিত দুর্বলতা। দ্বিতীয়ত হচ্ছে কি, এর ফলে হেটেরোজাইগোসিটি সৃষ্টি হয়, আর এখানে কি হচ্ছে হোমোজাইগোসিটি সৃষ্টি হয়। হেটেরোসিসে হচ্ছে কি, প্রথম স্বপরাগায়ন জনিতে হেটেরোসিস সর্বাধিক হয়ে থাকে। এখানে প্রথম স্বপরাগায়ন জনিত মানে F1 এ হেটেরোসিস প্রথম জনুতে, স্বপরাগায়ন জনু হবে না, প্রথম জনুতে হেটেরোসিস সর্বাধিক হয়ে থাকে। আর এখানে প্রথম স্বপরাগায়ন জনুতে স্বপ্রজনন দুর্বলতা সর্বনিম্ন হয়ে থাকে, এবং এটা কিন্তু ধাপে ধাপে বাড়তে থাকে। 4 নম্বর হচ্ছে এটি আকাঙ্ক্ষিত, হেটেরোসিস আকাঙ্ক্ষিত, আর স্বপ্রজনন জনিত দুর্বলতা অনাকাঙ্ক্ষিত। যদি কোনো ফসলের উন্নয়ন করতে হয় তাহলে হেটেরোসিস আকাঙ্ক্ষিত, কারণ এখানে বিভিন্ন বৈশিষ্ট্য সমূহ অনেক বেশি মাত্রায়, প্রজনকের চাইতেও অনেক বেশি মাত্রায় প্রকাশ পায়, সেজন্য হেটেরোসিস সবসময় আকাঙ্ক্ষিত। আর স্বপ্রজনন জনিত দুর্বলতা, যখন কোন একটা উদ্ভিদের জাতে যখন বারবার যখন স্বপ্রজনন করানো হয় তখন দেখা যায় তার ফলন হ্রাস পায়, উর্বরতা হ্রাস পায়, তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে হ্রাস পেতে থাকে, তখন এই ফসল উন্নয়নের ক্ষেত্রে স্বপ্রজনন জনিত দুর্বলতা আকাঙ্ক্ষিত নয় বা একেবারে অনাকাঙ্ক্ষিত। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আমি আজকের ক্লাসে যে সমস্ত তথ্য এবং ছবিগুলো ব্যবহার করেছি তার জন্য আমি কিছু বইয়ের সাহায্য নিয়েছি। এগুলো হচ্ছে উদ্ভিদ প্রজনন ও বিবর্তন, ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া, উদ্ভিদ প্রজনন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ, R.W. অ্যালার্ডের প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, H.K. চৌধুরীর এলিমেন্টারি প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, B.D. সিং এর প্ল্যান্ট ব্রিডিং প্রিন্সিপালস এন্ড মেথডস। আর তার সাথে বিভিন্ন ছবি আমি ইন্টারনেট এবং গুগল থেকে পেয়েছি। আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসে, অনেক সময় টিকা হিসেবেও আসে, স্বপ্রজনন বা স্বপ্রজনন জনিত দুর্বলতা অনেক সময় টিকা হিসেবেও আসে। তোমরা বই আজকে যে ক্লাসটা করলে এই ক্লাসটার সাথে তোমরা বই মিলিয়ে পড়বে, তাহলে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে সুবিধা হবে। তো আজকে ক্লাসটা শোনার জন্য বা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা